তখন আমি উত্তরায় আস্ত একটা দোতলা বাড়ি ভাড়া করে একা থাকি। ব্যক্তিগত কারণে স্বেচ্ছা নির্বাসন বলা যেতে পারে। রান্নাবান্না করার জন্য একজন বাবুর্চি রেখেছিলাম। তৃতীয় দিনে সে বাজার করার টাকা পয়সা নিয়ে বের হলো, আর ফিরল না। চাল ডাল তেল অনেক কিছু কিনতে হবে বলে সে 1500 টাকা নিয়েছিল। পরে দেখা গেল সে 1 টাকা ছাড়াও আমার হাত ঘড়ি, চশমার খাপ এবং টেবিলে রাখা রাজশেখর বসুর চলন্তিকা ডিকশনারিটিও নিয়ে গেছে। ডিকশনারি নেবার কারণ কিছুতেই স্পষ্ট হচ্ছে না। যে বাজারের ফর্দে কাঁচামরিচের বানান লেখে কাঁচামরিচ, চলন্তিকা ডিকশনারি তার প্রয়োজন থাকলেও কাজে আসার কথা না। আমি ঠিক করে রাখলাম মিশির আলী সাহেবের সঙ্গে দেখা হলে প্রসঙ্গটা তুলব। চলন্তিকা ডিকশনারি সে কেন নিয়েছে এ ব্যাখ্যা নিশ্চয়ই দিতে পারবেন। এরপর দুবার তার সঙ্গে আমার দেখা হলো, দুবারই ভুলে গিয়েছি। তৃতীয়বার যেন এ ভুল না হয় তার জন্য লেখার টেবিলে রাখা নোট বইটিতে লাল বল পয়েন্টে লিখে রেখেছে, মিশির আলী চলন্তিকা চুরি রহস্য। বর্ষার এক সন্ধ্যায় মিশির আলী উপস্থিত। তার সঙ্গে মাঝারি সাইজের টকটকে লাল রঙের একটা ফ্লাস্ক। তিনি বললেন, চা এনেছি, চা খাবার জন্য তৈরি হন। বলেই তিনি পাঞ্জাবির পকেট থেকে 2টা ছোট ছোট গ্লাস বের করলেন। আমি বললাম, বাসায় কাপ ছিল, পকেটে করে গ্লাস আনার দরকার ছিল না। মিশির আলী বললেন, যে চা এনেছি তা দামি চায়ের কাপে খেলে চলবে না। রাস্তার পাশে যেসব টেম্পোরারি চায়ের দোকান আছে তাদের কাপে করে খেতে হবে এবং দাঁড়িয়ে খেতে হবে। আমি বললাম, দাঁড়িয়ে খেতে হবে কেন? মিশির আলী বললেন, ওই সব দোকানে একটা মাত্র বেঞ্চ থাকে, সেই বেঞ্চে কখনো জায়গা পাওয়া যায় না। দাঁড়িয়ে চা খাওয়া ছাড়া গতি কি? আরাম করে যে চাটা শেষ করবেন সেই উপায়ও নেই। ব্যস্ততার মধ্যে চা পান শেষ করতে হবে, কারণ গ্লাসের সংখ্যা সীমিত, অন্য কাস্টমাররা অপেক্ষা করছে। শিশুর পিতা শিশুর অন্তরে লুকিয়ে থাকে, কথাটা যেমন সত্যি তেমনি সব বড় মানুষের মধ্যে একজন শিশু লুকিয়ে থাকে, তাও সত্যি। মিশির আলীর মধ্যে লুকিয়ে থাকা শিশুটির কারণে আমাকে ফ্লাস্কের চা দাঁড়িয়ে ব্যস্ত ভঙ্গিতে খেয়ে শেষ করতে হলো। মিশির আলী বললেন, প্রতিটি খাদ্যদ্রব্যের জন্য পরিবেশ আলাদা। ভাপা পিঠা খেতে হয় উঠানে চুলার পাশে বসে, চীনাবাদাম খেতে হয় খোলা মাঠে পা ছড়িয়ে অলস ভঙ্গিতে, মদ খেতে হয় কবিতার বই হাতে নিয়ে, তাই নাকি? মিশির আলী বললেন, আপনাদের কবি ওমর খৈয়াম সেরকমই বলেছেন, সঙ্গে রবে সুধার পাত্র, অল্প কিছু আহার মাত্র, আরেকখানি ছন্দমধুর কাব্য হাতে নিয়ে। মিশির আলীকে নিয়ে বারান্দায় বসলাম। ভালো বর্ষণ শুরু হয়েছে। বারান্দা থেকে উত্তরা লেকের খানিকটা চোখে পড়ছে। হলুদ সোডিয়াম ল্যাম্পের কারণে লেকের পানিতে বৃষ্টির ফোঁটার মিলন দৃশ্য দেখা যাচ্ছে। মিশির আলী বললেন, আপনাকে গল্প শোনাতে এসেছি। আমি বললাম, নিজেই গল্প শোনাতে চলে এসেছেন? ব্যাপারটা বুঝলাম না। আপনার গল্প শোনার জন্য তো অনেক ঝোলাঝুলি করতে হয়। মিশির আলী বললেন, আপনি হঠাৎ একা হয়ে পড়েছেন। সারা জীবন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আপনাকে ঘিরেছিল, এখন কেউ নেই। আমি নিজে নিঃসঙ্গ মানুষ। নিঃসঙ্গতা আমার ভালোই লাগে। আপনার লাগার কথা না। গল্প বলে আপনাকে খানিকটা আনন্দ দিব। কোনো এক সময় গল্পটা আপনি লিখেও ফেলতে পারেন। আমি বললাম, আনসলভড মিশির আলী? হ্যাঁ। যে গল্পটা বলবো তার ব্যাখ্যা বের করতে পারিনি। আমি বললাম, শুরু করুন। মিশির আলী বললেন, এখানে গল্প বলবো না, ঘরের ভেতরে চলুন। আপনার দৃষ্টি বৃষ্টির দিকে। একজন কথক শ্রোতার কাছে পূর্ণ অ্যাটেনশন দাবি করে। আমি গল্প বলবো আর আপনি বৃষ্টি দেখবেন, তা হবে না। গল্পের সঙ্গে আর কিছু লাগবে? মিশির আলী বললেন, চা এবং সিগারেট লাগবে। ফ্লাস্কে চা আছে, সিগারেট আমার পকেটে। ভালো কথা, আপনার জন্য একটা বই এনেছি, সার্চ ব্রেসলির লেখা লিওনার্দো দা ভিঞ্চি। হঠাৎ এই বইটি আনার পেছনে কি কোনো কারণ আছে? মিশির আলী বললেন, আছে। কিছু বই আছে নিঃসঙ্গ অবস্থায় পড়তে অসাধারণ লাগে, এটা সেরকম একটি বই। আমরা দুজন শোবার ঘরে ঢুকলাম। মিশির আলী বিছানায় পা তুলে আয়োজন করে গল্প শুরু করলেন। এত আয়োজন করে তাকে কখনো গল্প বলতে শুনিনি। আমি যে খুব চা প্রেমিক তা না, তবে রাস্তার পাশে অস্থায়ী চায়ের দোকানে চা খেতে ভালোই লাগে। কেন লাগে তা বলতে পারছি না, এটা নিয়ে কখনো ভাবিনি। বাসায় ফিরছি, পথে চায়ের দোকান দেখে রিক্সা দাঁড় করিয়ে চা খেতে গেলাম। অনেকদিন এত ভালো চা খাইনি। চমৎকার গন্ধ, মিষ্টি পরিমাণ মতো, ঘন লিকার। চা শেষ করে দাম দিতে গেছি, দোকানে হাই তুলতে তুলতে বলল, দাম দিতে হবে না। আমি বললাম, দাম দিতে হবে না কেন?
আপনি আজ ফ্রি? ফ্রি মানে? দোকানি বিরক্ত মুখে বলল, প্রত্যেক দিন 5 জন ফ্রি খায়, আইস আপনি 5 জনের মধ্যে পড়েছেন, আর পেছাল পারতে পারবো না, বিদায় হন। ফ্রি চা খেয়ে বিদায় হয়ে যাবার প্রশ্নই আসে না। জিজ্ঞাসাবাদ করে জানলাম, জনক প্রফেসর স্যার দোকানিকে প্রতি মাসের শুরুতে 450 টাকা দেন, যাতে প্রতিদিন 5 জন কাস্টমারকে সে ফ্রিতে চা খাওয়াতে পারে। 3 টাকা করে কাপ, দিনে 15 টাকা, 30 দিনে 450 টাকা। আমি বললাম, প্রফেসর সাহেবের নাম কি? নাম জানি না, কুদ্দুস জানে, কুদ্দুস রাজিগান। কুদ্দুসকে? রুটি বেচে, সামনের গলির ভেতর ঢোকেন, 4-5টা বাড়ির পরে কুদ্দুসের ছাপড়া পাইবেন। কুদ্দুসে কি 5 জনকে ফ্রি রুটি খাওয়ায়? যে হেলাফ করে মেলা, ডেলি 70 টাকা পায়, 1-2 জনরে ফ্রি খাওয়াইয়া বাকি টাকা মায়েরা দেয়। প্রফেসর স্যারের ঘটনা বলেছি, উনি কোনো ব্যবস্থা নেন নাই। উনি থাকেন কোথায়? জানি না, কুদ্দুস জানতে পারে, তারে জিগান গিয়া। আমি কুদ্দুসের সন্ধানে বের হলাম। সে রাস্তার পাশে ছাপড়া ঘর তুলে রুটি, ডাল এবং সবজি বিক্রি করে। শুকনো মরিচের ভর্তা ফ্রি। দেখা গেল সে প্রফেসর স্যারের নাম ছাড়া অন্য কিছুই জানে না। প্রফেসর স্যারের নাম জামাল। কুদ্দুসকে জামাল স্যারের উপর অত্যন্ত বিরক্ত মনে হলো। সে বলল, এমন ঝামেলার মধ্যে আছি, দুনিয়ার না খাওয়া মানুষ ভিড় করে থাকে ফ্রি খানার জন্য, 5 জনের বেশি খাওয়াইতে পারি না, এরা বোঝে না। আমি বললাম, জামাল সাহেব কোথায় থাকেন জানো? জানি না। এই এলাকাতেই কি থাকেন? বললাম তো জানি না। ওনার বয়স কত? চেহারা কেমন? রোগা পাতলা, মাথায় চুল কম, গায়ের রং ময়লা, চশমা আছে। বয়স কত বলতে পারবো না, এখন যান, ত্যাগ তো করেন না, ঝামেলায় আছি। আমার জন্য জামাল সাহেবকে খুঁজে বের করা কোনো সমস্যা না। বাসার ঠিকানা বের করে এক ছুটির দিনে সকাল 11টার দিকে উপস্থিত হলাম। একতলা বাড়ি, সামনে বাগান, বাগানে দেশি ফুলের গাছ, কামিনী, হাস্তাহেনা, এইসব। বিশাল একটা কেয়া গাছের ঝোপ দেখলাম। বাড়ির সামনে কেউ সাপের ভয়ে কেয়া গাছ লাগায় না, উনি লাগিয়েছেন। বাঁশের একটা গেটের মতো আছে, গেটে বিখ্যাত নীলমণি লতা। বিখ্যাত কারণ নীলমণি লতার নাম রবীন্দ্রনাথের দেয়া। বড় গাছের মধ্যে একদম কদম গাছ এবং একটা বকুল গাছ। অচেনা একটা বিশাল গাছ দেখলাম। কলিং বেল চাপ দিতেই 10-11 বছরের একটি কিশোরী দরজা খুলে দিল। আমি অবাক হয়ে কিশোরীর মুখের দিকে তাকিয়ে আছি। অবাক হবার কারণ, এমন মিষ্টি চেহারা কিশোরীটির। আমার প্রথমে জিজ্ঞেস করা উচিত, এটা কি জামাল সাহেবের বাড়ি? তা না করে আমি বললাম, কেমন আছো মা? মেয়েটি হাসতে হাসতে বলল, চাচা আমি ভালো আছি। এই গাছটার নাম কি? ছাতিম গাছ, অনেকে বলে ছাতিয়ান। জামাল সাহেব তোমার কে হন? বাবা। উনি বাড়িতে আছেন? বাজার করতে গেছেন। চাচা ভেতরে এসে বসুন, বাবা চলে আসবেন। মা তোমার নাম কি? আমার নাম ইথেন। বাবা কেমিস্ট্রির টিচার তো, এই জন্য আমার নাম রেখেছেন ইথেন। চাচা ভেতরে আসুন তো। আমি ভেতরে ঢুকলাম। বসার ঘরে শীতল পাটি বিছানো, শীতল পাটির উপর বেতের চেয়ার, দেয়ালে একটাই ছবি, নীল রঙে আঁকা ঢাকা শহরের বৃষ্টি। এই একটা ছবি ঘরটাকে বদলে ফেলেছে। ঘরটায় মিষ্টি স্বপ্ন তৈরি হয়েছে। মনে হচ্ছে আমি নিজেও এই ঘরের স্বপ্নের অংশ হয়ে গেছি। ইথেন আমাকে লেবুর শরবত বানিয়ে খাওয়ালো এবং মাথা দুলিয়ে দুলিয়ে গল্প করতে লাগলো। আমাদের কাজের মেয়েটার নাম শুনলে আপনি চমকে উঠবেন। নাম বলবো চাচা? বলো। ওর নাম সুধারানী। সুধারানীর নাম শুনে চমকাবো কেন? কারণ নামটা হিন্দু, কিন্তু সে মুসলমান। সপ্তাহে সে একদিন ছুটি পায়, আস্থার ছুটি। সে ঘরেই আছে, কিন্তু কোনো কাজ করবে না। 1 কাপ চা পর্যন্ত বানিয়ে খাবে না। আমাকে বলবে, ইথু 1 কাপ চা দাও। আমাকে সে ডাকে ইথু। ছুটির দিনে রান্না কে করে? তোমার বাবা? আমি বাবাকে অবশ্যই সাহায্য করি। বাবা লবণের আন্দাজ করতে পারে না, আমি লবণ চেখে দিই। আজ আমি একটা আইটেম রান্না করব। কোন আইটেম? আগে বলবো না, আপনি খেয়ে তারপর বলবেন আমি কেমন রেঁধেছি। আমি বললাম, মা তুমি আমাকে চেনো না, আজ প্রথম দেখলে। আমি কি জন্য এসেছি তাও জানো না, আমাকে দুপুরের খাবারের দাওয়াত দিয়ে বসে আছো। হ্যাঁ, কারণটা বলবো? বলো। আমার মা তখন খুবই অসুস্থ। বাবা মাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে এসেছেন, যেন মার মৃত্যুর সময় আমি এবং বাবা মার 2 পাশে থাকতে পারি। কাঁদতে ইচ্ছা হলে আমি যেন চিৎকার করে কাঁদতে পারি। হাসপাতালে তো চিৎকার করে কাঁদতে পারবো না, অন্য রোগীরা বিরক্ত হবে, তাই না চাচা? হ্যাঁ। এক রাতে মার অবস্থা খুব খারাপ হলো। আমি ঘুমাচ্ছিলাম, বাবা আমাকে ঘুম থেকে তুলে মার কাছে নিয়ে গেল। মা বললেন, আমার ময়না সোনা, চাঁদের কণা, ইথেন বাবু কেমন আছো? আমি বললাম, ভালো আছি মা। মা বলল, মাগো আমি তো চলে যাব, মন খারাপ করো না। আমি বললাম, আচ্ছা।
মা বলল, আমি থাকবো না, তুমি তোমার বাবার সঙ্গে থাকবে, বড় হবে, অনেকের সঙ্গে তোমার পরিচয় হবে। সেসব পুরুষ মানুষ তোমাকে প্রথমে মা দেখে কথা বলা শুরু করবে, ধরে নিবে এরা ভালো মানুষ, কারণ তুমি খুব রূপবতী হবে। অতি অল্প পুরুষ মানুষই অতি রূপবতীদের মা ডাকতে পারে। এই বিষয়টা আমি জানি, কারণ আমিও অতি রূপবতীদের দলে। আমি বললাম, এই গল্পটা থাকুক মা, তুমি কাঁদতে শুরু করেছো, আমি কান্না সহ্য করতে পারি না। ইথেন চোখ মুছতে মুছতে বলল, গল্পটা তো শেষ হয়ে গেছে, আর নাই। আপনি আমাকে মা ডেকে কথা শুরু করেছেন তো, এই জন্য আমি জানি আপনি আমার আপনজন। চাচা ম্যাজিক দেখবেন? তুমি ম্যাজিক জানো নাকি? অনেক ম্যাজিক জানি। দড়ি কেটে জোড়া দেবার ম্যাজিক, কয়েন অদৃশ্য করার ম্যাজিক, অঙ্কের ম্যাজিক। কার কাছ থেকে শিখেছ? বই পড়ে শিখেছি চাচা। আমার জন্মদিনে বাবা আমাকে একটা বই দিয়েছেন, বইয়ের নাম ছোটদের ম্যাজিক শিক্ষা, সেখান থেকে শিখেছি। আমি ঠিক করেছি বড় হয়ে আমি জুয়েলাইজ আঙ্কেলের মতো ম্যাজিক করব। আচ্ছা চাচা, উনি কি আমাকে শেখাবেন? শেখানোর তো কথা, আমি যতদূর জানি উনি খুব ভালো মানুষ। ইথেন আয়োজন করে ম্যাজিক দেখালো। দড়ি কাটার ম্যাজিকে প্রথমবার কি যেন একটা ভুল করলো, কাটা দড়ি জোড়া লাগলো না, দ্বিতীয়বারে লাগলো। আমি বললাম, এত সুন্দর ম্যাজিক আমি আমার জীবনে কখনো দেখিনি মা। সত্যি বলছেন চাচা? আমি বললাম, অবশ্যই সত্যি বলছি। ম্যাজিক দেখানোর সময় ম্যাজিশিয়ানের মুখ হাসি হাসি থাকলেও তাদের চোখে কুটিলতা থাকে। দর্শকদের তারা প্রতারিত করছে, এই কারণে কুটিলতা। ম্যাজিকের বিষয়টাও তাদের কাছে থাকে না, কারণ কৌশলটা তারা জানে। তোমার চোখে কুটিলতা ছিল না, ছিল আনন্দ এবং বিস্ময়বোধ। জামাল সাহেব বাজার নিয়ে ফিরলেন। আমাকে তার মেয়ের সঙ্গে ঘরোয়া ভঙ্গিতে গল্প করতে দেখে মোটেই অবাক হলেন না, যেন আমি তার দীর্ঘদিনের পরিচিত কেউ। ভদ্রলোক স্বল্পভাষী এবং মৃদুভাষী। সারাক্ষণই তার ঠোঁটের কোণায় হাসি লেগে থাকতে দেখলাম, যেন সারাক্ষণই তার চোখের সামনে আনন্দময় কিছু ঘটছে এবং তিনি আনন্দ পাচ্ছেন। 5 জনকে রুটি খাওয়ানো এবং চা খাওয়ানো প্রসঙ্গে বললেন, খেয়াল, আর কিছু না, খেয়ালের বশে মানুষ কত কিছু করে। আমি বললাম, 5 সংখ্যাটি কি বিশেষ কিছু? তিনি বললেন, না রে ভাই, আমি পিথাগোরাস না যে সংখ্যা নিয়ে মাথা ঘামাবো, অতি সামান্য কেমিস্ট। বিদায় নিতে গেলাম, তিনি খপ করে আমার হাত ধরে বললেন, পাগল হয়েছেন? দুপুরে খাওয়া দাওয়া করে তারপর না যাবেন? আপনি আমার মেয়ের অতিথি। আমি বললাম, ওই ছড়াটা জানেন, আমি আসছি আটকা, আমারে বলে ভাত খা। ভদ্রলোক হাসতে হাসতে ভেঙে পড়লেন, যেন এমন মজার ছড়া তিনি তার জীবনে শোনেননি। তিনি মেয়েকে ডেকে বললেন, ইথেন, তোর চাচু কি বলে শুনে যা। তোর চাচু বলছে, আমি আসছি আটকা, আমারে বলে ভাত খা। হা হা হা। আমি পুরোপুরি ঘরের মানুষ হয়ে দুপুরে তাদের সঙ্গে খাবার খেলাম। খাবারের আগে আমাকে টাওয়েল লুঙ্গি দেওয়া হলো, নতুন সাবানের মোড়ক খুলে দেওয়া হলো, আমাকে গোসল করতে হলো। আমি দীর্ঘ জীবন পার করেছি। এই দীর্ঘ জীবনে বেশ কয়েকবার নিতান্তই অপরিচিত জনদের ভালোবাসে শিখতে হয়েছে। ওই যে গানটা আছে না, আমাকে তুমি অশেষ করেছো, এ কি এ লীলা তব। খাবার টেবিলে ইথেন বলতে লাগলো, বাবা, তুমি চাচুকে মার গল্পটা বলো, কিভাবে তোমাদের বিয়ে হয়েছে সেটা বলো। জামাল সাহেব বললেন, আরেকদিন বলি মা। ইথেন বলল, আজই বলতে হবে, কারণ চাচু আর আসবে না। কি করে জানো উনি আর আসবেন না? ইথেন বলল, আমার মন বলছে, আমার মন যা বলে তাই হয়। জামাল সাহেব গল্প শুরু করলেন, অস্বস্তি নিয়েই শুরু করলেন। জামাল সাহেবের জবানিতে গল্পটাই। আমি তখন ক্লাস 8-এ পড়ি, বৃত্তি পরীক্ষা দেব, মন দিয়ে পড়ছি। বৃত্তি পেলে বাবা আমাকে একটা সাইকেল কিনে দিবেন বলেছেন। নতুন সাইকেলের লোভে পড়াশোনা, বৃত্তি পাওয়ার লোভে না। একদিন অঙ্ক করছি, হঠাৎ অঙ্ক বইয়ের ভিতর থেকে একটা মেয়ের পাসপোর্ট সাইজের ছবি বের হয়ে এলো। 6-7 বছর বয়সী মেয়ের ছবি। ছবির পেছনে লেখা জেসমিন। একজন সেই ছবি সত্যায়িত করেছেন। যিনি সত্যায়িত করেছেন তার নাম এস রহমান, জেলা জজ। আমি কিছুতেই ভেবে পেলাম না এই ছবি কোত্থেকে এলো, আমার অঙ্ক বই কে ঘাটাঘাটি করবে। বাবাকে ছবিটা দেখালাম। বাবা বললেন, কে এই মেয়ে? আশ্চর্য তো। আচ্ছা যা, খুঁজে বের করছি, এটা কোনো ব্যাপারই না, জেলা জজ রহমান সাহেবের পাত্তা লাগালেই হবে। ছবিটা রেখে দে, চাইলে দিবি। আমি আমার সুটকেসে ছবিটা রেখে দিলাম। বাবা কখনো ছবিটা চাইলেন না আর। বাবার স্বভাবই এরকম, যে কোনো ঘটনা শুরুতে খুব গুরুত্বের সঙ্গে নেবেন, ঘন্টা 3-এর মধ্যে ঘটনা সব গুরুত্ব হারাবে। এই ঘটনার প্রায় 2.5 বছর পরের কথা। ঢাকা কলেজে ভর্তি হতে গিয়েছি। ফর্ম, অ্যাটেস্টেড, ছবি হেড ক্লার্ক সাহেবকে দিলাম। তিনি সবকিছু খুঁটিয়ে দেখে বললেন, 2 কপি ছবি দিতে হবে। 3 কপি কেন? এটা তো তোমার ছবিও না। তিনি যে ছবি ফেরত দিলেন সেটা ওই জেসমিন মেয়েটার ছবি।
তবে আগের ছবিটা না, অন্য ছবি। এতই সুন্দর ছবি যে একবার তাকালে চোখ ফেরানো অসম্ভব ব্যাপার। আমি জেসমিনের তৃতীয় ছবিটা পেলাম তার 2 বছর পর। রিক্সা থেকে নামার পর রিক্সাওয়ালাকে মানিব্যাগ বের করে ভাড়া দিচ্ছি। রিক্সাওয়ালা বলল, স্যার মানিব্যাগ থেকে কি যেন নিচে পড়ছে। তাকে দেখি একটি ছবি, জেসমিন নামের মেয়েটির ছবি। মেয়েটা এখন তরুণী, সৌন্দর্যে লাবণ্যে ঝলমল করছে। ছবিগুলো কোত্থেকে আমার কাছে আসছে তার কোনো হদিস বের করতে পারলাম না। এক ধরনের ভয় এবং দুশ্চিন্তায় অস্থির হয়ে গেলাম। সবচেয়ে ভয় পেল আমার মা। তিনি পীর সাহেবের কাছ থেকে তাবিজ এনে গলায় এবং কোমরে পড়লেন। জামাল সাহেব দম নেবার জন্য থামলেন। আমি বললাম, ছবিগুলো যে একই মেয়ের সে বিষয়ে আপনি কি নিশ্চিত? জি। জেসমিনের ঠোঁটের নিচে বাঁ দিকে একটা লাল তিল আছে। একই রকম তিল আমার মেয়ে ইথেনের ঠোঁটের নিচেও আছে। জেনেটিক ব্যাপার। যাই হোক, সব মিলিয়ে আমি 5 বার মেয়েটির ছবি পাই। আমি যে 5 জনকে চা এবং রুটি খাওয়াই তার পেছনে হয়তো অবচেতনভাবে 5 সংখ্যাটি কাজ করছে। 3 বার ছবি পাওয়ার ঘটনা শুনলাম, বাকি 2 বার কিভাবে পেলেন বলুন? জামাল সাহেব বললেন, শেষ বাড়িটা শুধু বলি। সেইবার যখন ছবি পাই আমি তখন আমেরিকায় থাকি। মোরহেড ইউনিভার্সিটিতে অ্যালকালয়েডের উপর পিএইচডি ডিগ্রির জন্য কাজ করছি। জায়গাটা নর্থ ডাকোটায়, কানাডার কাছাকাছি। শীতের সময় প্রচণ্ড ঠান্ডা পড়ে, টেম্পারেচার শূন্যের অনেক নিচ পর্যন্ত নামে। আমি গরম একটা ওভারকোট কিনেছি, তাতেও শীত আটকায় না। একদিন লাইব্রেরিতে গিয়েছি, লাইব্রেরিয়ানের হাতে ওভারকোটের পকেটে রাখা লাইব্রেরি কার্ড দিলাম। লাইব্রেরিয়ান কার্ড হাতে নিয়ে বলল, ইয়োর ওয়াইফ ভেরি প্রিটি। আমি অবাক হয়ে দেখলাম লাইব্রেরি কার্ডের পকেটে জেসমিনের ছবি। এই ছবি কোনো একটা পুরনো বাড়ির ছাদে তোলা। ছাদের রেলিং দেখা যাচ্ছে, রেলিংয়ে কিছু কাপড় শুকাতে দেওয়া হয়েছে। জেসমিন বসা আছে একটা বেতের মোড়ায়, তার হাতে একটা পিরিচ, মনে হয় পিরিচে আচার, কারণ জেসমিনের চারদিকে অনেকগুলো আচারের শিশি রোদে শুকাতে দেওয়া হয়েছে। ছবির মেয়েটির সঙ্গে কোনোদিন দেখা হবে ভাবিনি, দেখা হয়ে গেল। দেশে ফিরেছি, বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করেছি। একদিন নিউ মার্কেটে গিয়েছি স্টেশনারি কিছু জিনিসপত্র কিনতে। হঠাৎ একটা বইয়ের দোকানের সামনে মেয়েটিকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল, মনে হলো এক্ষুনি অজ্ঞান হয়ে পড়ে যাব। কিভাবে নিজেকে সামলালাম জানি না। আমি লাজুক প্রকৃতির মানুষ, সব লাজ লজ্জা বিসর্জন দিয়ে ছুটে গেলাম। মেয়েটির পাশে দাঁড়ালাম, সে চমকে তাকালো। আমি বললাম, আপনার নাম কি জেসমিন? মেয়েটি হ্যাঁ সূচক মাথা নাড়ল। আপনি কি কোনো কারণে আমাকে চেনেন? সে না সূচক মাথা নাড়ল। আমি বললাম, আপনার কিছু ছবি আমার কাছে আছে। আমার ছবি? হ্যাঁ, বিভিন্ন বয়সের আপনার 5টা ছবি। বলেই দেরি করলাম না, পকেট থেকে মানিব্যাগ বের করলাম। তখন আমি 5টা ছবি সবসময় আমার সাথেই রাখতাম। আমি বললাম, এগুলো কি আপনার ছবি? জেসমিন হ্যাঁ সূচক মাথা নাড়ল। আমার কাছে মনে হলো তার ঠোঁটের কোণে হালকা হাসির রেখা। আমি বললাম, এই ছবিগুলো আমার কাছে কিভাবে এসেছে আমি জানি না, আপনার কি কোনো ধারণা আছে এ বিষয়ে? জেসমিন জবাব দিল না। আমি কি আপনার সঙ্গে কোথাও বসে 1 কাপ চা খেতে পারি? আমি চা খাই না। তাহলে চলুন আইসক্রিম খাই। এখানে ইগলু আইসক্রিমের একটা দোকান আছে। আইসক্রিম খেতে ইচ্ছে করছে না। আমি বললাম, আপনাকে আইসক্রিম খেতে হবে না, আপনি আইসক্রিম সামনে নিয়ে চুপচাপ বসে থাকবেন প্লিজ। জেসমিন বলল, ঠিক আছে চলুন। 7 দিনের মাথায় জেসমিনকে বিয়ে করলাম। বাসর রাতে সে বলল, ছবিগুলি কিভাবে তোমার কাছে গিয়েছে আমি জানি, কিন্তু তোমাকে বলবো না, তুমি জানতে চেও না। বিশ্বাস করুন, আমি জানতে চাইনি। এই গ্রহের সর্বশ্রেষ্ঠ মেয়েটিকে স্ত্রী হিসেবে পেয়েছি, আর কিছুর আমার প্রয়োজন নেই। তাছাড়া কম জানার ব্যাপারটাই সুখ আছে। ইগনোরেন্স ইজ ব্লিস। আপনি কি জেসমিনের 5টা ছবি দেখতে চান? চাই। ছবি দেখে আপনি চমকাবেন। আমি ছবি দেখলাম এবং চমকালাম। অবিকল ইথেন। দুজনকে আলাদা করা অসম্ভব বলেই মনে হলো। জামাল সাহেব বললেন, আমি পড়াই বিজ্ঞান, যে বিজ্ঞান রহস্য পছন্দ করে না, কিন্তু আমার জীবন কাটছে রহস্যের মধ্যে। অদ্ভুত না? অদ্ভুত তো বটেই। আচ্ছা, ছাদে জেসমিনের যে ছবিটা তোলা হয়েছে, চারদিকে আচারের বোতল, সেই বাড়িটা কি দেখেছেন? জামাল সাহেব বললেন, সেরকম কোনো বাড়িতে জেসমিনটা কখনো ছিল না। ছবি বিষয়ে এটুকুই শুধু জেসমিন বলেছে। আমি বিদায় নিয়ে ফিরছি। জামাল সাহেব আমাকে গেট পর্যন্ত এগিয়ে দিলেন। শেষ মুহূর্তে বললেন, আমার মেয়ে ইথেন কিছুদিন আগে হঠাৎ করে বলল
তার মার ছবি কিভাবে আমার কাছে এসেছে সে সেটা জানে, তবে আমাকে কখনো বলবে না। আমি বলেছি ঠিক আছে মা, বলতে হবে না।